Dear learners, Assalamu alaikum. Welcome to all of you once again in another new lecture series. আজকে আমি নতুন একটা ধারাবাহিক লেকচার শুরু করব, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন কিংবা পিন পয়েন্ট এরর কিংবা ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা লং বাক্য থাকবে, সেখানে কতিপয় ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে, বলবে এই পুরো সেন্টেন্সের মধ্যে কোন অপশনটাতে ভুল আছে। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ ভুল কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এক্সাম্পল দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এটাকে সেন্টেন্স কারেকশন বলা হয়, কিংবা বলা হয় পিন পয়েন্ট এরর, কিংবা বলা হয় ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। তিনভাবে এটাকে বলা যায়। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। আমরা এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। তিনটা সেন্টেন্সের কতিপয় ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে চারটা অপশন দেওয়া আছে। এখন আপনাকে খুঁজে বের করতে হবে এই বাক্যটার কোথায় ভুল আছে। পিন পয়েন্ট এরর মানে ভুল কোনটা আছে সেটা শুদ্ধ আপনাকে করতে হবে না, এটা এমসিকিউ প্রশ্নের মধ্যে এগুলো আসে। মানে ভুলটা কোথায় আছে সেটা আপনি বলতে পারলে হবে, ঠিক আছে? ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম, এই বি অপশনের মধ্যে ভুল আছে। তাহলে আপনি এই বৃত্ত ভরাট করতে গিয়ে এই বি অপশনটা ভরাট করে দিলে হবে, কারণ এই জায়গার মধ্যে এটা ভুলটা আছে। অর্থাৎ এটার মূল কাজটা হলো ভুল কোথায় সেটা বের করা। কিন্তু আমরা আমাদের লেকচারে ভুল কোনটা সেটাও বুঝবো এবং সেটা সঠিক কোনটা হবে সেটাও আমরা শিখব। সো ডিয়ার লার্নার্স, প্রথম সেন্টেন্সটা আমরা একটু পড়ি। এটা হচ্ছে থান্ডার অর্থাৎ বজ্রপাত, দ্যাট ইজ অডিবল ফ্রম ডিস্টেন্স, যেটা দূর থেকে শ্রবণযোগ্য, as far away as 10 miles, 10 মাইল দূর থেকে আপনার বজ্রপাতের শব্দ শ্রবণযোগ্য। আচ্ছা, এই পুরো সেন্টেন্সটা পড়ে এখন আপনাকে বের করতে হবে কোথায় ভুলটা আছে। তাহলে আপনারা একটু চিন্তা করুন যে কোথায় ভুলটা থাকতে পারে। দেখেন, এই সকল সেন্টেন্স আনসার করতে গিয়ে এই সকল সেন্টেন্স না, যে কোনো ইংরেজি একটা সেন্টেন্সে প্রথম দুইটা জিনিসের দিকে তাকাইতে হয়। একটা হলো সেই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব কোনটা। এই যে এখানে আমরা দেখি সাবজেক্ট কোনটা, থান্ডার বজ্রপাত, এটা একটা সাবজেক্ট। এখন এই পুরো সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে কয়টা? একটাই, ইজ। আর কোনো কিন্তু ভার্ব নেই, এই একটাই ভার্ব আছে, ইজ। তাহলে মনে রাখবেন, একটা সেন্টেন্সে যতটা সাবজেক্ট থাকবে তার জন্য ততটা ভার্ব লাগে, অথবা যতটা সাবজেক্ট তার জন্য ততটা ভার্ব, অথবা যতটা ভার্ব থাকবে তার জন্য ততটা সাবজেক্ট লাগবে। তাহলে এখানে থান্ডার একটা সাবজেক্ট, আবার দ্যাট একটা ক্লজ মার্কার হিসেবে সাবজেক্ট বসছে। এখন এই দ্যাট যদি এখানে বাক্যে থাকে তাহলে তো তার জন্য আরেকটা ভার্ব লাগবে। এই থান্ডার শব্দটার ভার্ব হলো ইজ। ওকে, তাহলে এই দ্যাট সাবজেক্টের ভার্ব কই? এটা তো এখানে ক্লজ মার্কার হিসেবে ইউজ হয়েছে, সাবজেক্ট হিসেবে। হ্যাঁ, তাহলে এই দ্যাটটার ভার্ব কোনটা হবে? ঠিক আছে, যেহেতু একটা রিলেটিভ প্রনাউন, দ্যাটটা থান্ডারকে ইন্ডিকেট করছে, তাহলে এটার আরেকটা ভার্ব যেহেতু এখানে নেই, তাহলে কি আমার অতিরিক্ত এই অংশটা আনার দরকার আছে? নেই। আমরা এটা বাক্য থেকে তুলে দিব। দেখেন, থান্ডার ইজ অডিবল, দ্যাট দ্বারা আবার থান্ডারকে ইন্ডিকেট করছে, তাহলে তো এই থান্ডারটা আমার দরকার নাই। এটা তো অতিরিক্ত একটা মানে অতিরিক্ত সাবজেক্ট নিয়ে আসা হয়েছে, যেটার জন্য এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। সো এই জন্য এই দ্যাটটা তুলে দিলে বাক্যটা সঠিক হয়ে যাবে। এই জন্য ভুলটা হলো বিতেই, ভুলটা বিতে। ওকে, থান্ডার দ্যাট ইজ অডিবল, দ্যাট ইজ আর হবে না, থান্ডার বজ্রপাত ইজ অডিবল শ্রবণযোগ্য ফ্রম ডিস্টেন্সেস, দূরত্ব থেকে, মানে দূর থেকে, as far away as 10 miles। তাহলে এখানে দেখেন 10 মাইলস, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। 10 থাকলে এরপরে মাইলটা মাইলস হয়ে যায়, আর এস থাকলে এখানে এস হয়। তাহলে এই জায়গাগুলোতে আমি কোনো ভুল পাচ্ছি না। ভুলটা পাচ্ছি এখানে অতিরিক্ত থান্ডারটা থাকলেই হয়, এখানে দ্যাটটার আর প্রয়োজন নেই। তাহলে অতিরিক্ত একটা সাবজেক্ট এখানে ছিল, যেটা বাক্য থেকে তুলে দিলে বাক্যটা সঠিক হয়ে যাবে। তাহলে এই সেন্টেন্সে ইনকারেক্ট পার্ট কোনটা? ইনকারেক্ট পার্ট বা ভুল অংশ হচ্ছে এই অপশন বি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই সেন্টেন্সটা একটু দেখি, 2 নাম্বারটা। Quashers
এটা একটা পদার্থের নাম, যেটা বলেই দিয়েছে দেখেন, হুইচ রিলেটিভলি স্মল অবজেক্টস, হ্যাঁ, যেটা হচ্ছে তুলনামূলকভাবে ছোট পদার্থ, অবজেক্টস এমিট অ্যান এনর্মাস অ্যামাউন্ট অফ এনার্জি, সেটা পর্যাপ্ত পরিমাণ শক্তি নির্গত করে। এমিট অর্থ হলো নির্গত করে, এটা একটা ভার্ব। এখন প্রশ্নটা হলো, খুব ভালো করে খেয়াল করেন যে এখানে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টটা হলো কোয়াশার্স, এটা হলো সাবজেক্ট। তার ফাইনাইট ভার্ব কোনটা? এই কোয়াশার্স, এটার ফাইনাইট ভার্ব হলো এই এমিট, এটা এমিট। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেলাম। এখন এরপরে যদি আমি আরেকটা সাবজেক্ট আনি, তাহলে তো তার জন্য আমার আরও একটা ভার্ব লাগবে। এখন দেখুন তো এই সেন্টেন্সে আর কোনো ভার্ব আছে কি না? নেই। হ্যাঁ, যদি আমি বাক্যটা এরকম বলতাম, হুইচ ইজ রিলেটিভলি স্মল অবজেক্টস, হ্যাঁ, এখানে কোয়াশার্স এটা কিন্তু প্লোরাল, এই যে এস আছে এটা কিন্তু প্লোরাল, ওকে, এই জন্য কিন্তু এখানে অবজেক্টস হয়েছে। এই অবজেক্টস কোনগুলো? এই কোয়াশার্সগুলো, ঠিক আছে। তাহলে দেখেন এই হুইচ, আমি যদি এখানে বলতাম হুইচ আর, এই যে এরকম বলতাম হুইচ আর, এভাবে কমা দিয়ে দিতাম, তাহলে কিন্তু বাক্যটা কোনো সমস্যা ছিল না, কারণ কোয়াশার্স এমিট, এটা হলো সাবজেক্ট, তার ফাইনাইট ভার্ব হলো এমিট। আবার দেখেন হুইচ আর, হুইচ দ্বারা এই কোয়াশার্সকে ইন্ডিকেট করছে, হুইচ আর রিলেটিভলি স্মল অবজেক্ট, এভাবে এটা একটা নাউন ইন অ্যাপোজিশনস হয়ে গেছে বা অ্যাপোজিটিভ হয়ে গেছে, তখন এটা বাক্যটা ঠিক ছিল। কিন্তু এখানে তো এই সাবজেক্টের জন্য কোনো ভার্ব এখানে উল্লেখ ছিল না, এই বাক্যের মধ্যে তো নেই। তাহলে আমার কি এই সাবজেক্টটা আমি আনতে পারবো না? এই সাবজেক্টটা আমাকে তুলে দিতে হবে। এই জন্য ভুলটা হলো এতেই ভুল, এই সাবজেক্টটা আমাকে তুলে দিতে হবে, কারণ এই সাবজেক্টের দরকার নেই। এই সাবজেক্ট যদি আমি এখানে রাখি, তার জন্য আরেকটা ভার্ব লাগবে। এখানে যেহেতু আরেকটা ভার্ব নেই, তাহলে আমাকে সাবজেক্টকে তুলে দিতে হবে। হ্যাঁ, দেখেন কোয়াশার্স রিলেটিভলি স্মল অবজেক্ট, এটা একটা ফ্রেজ হয়ে গেছে এখন। রিলেটিভলি স্মল অবজেক্ট, এখানে কোনো কমা নেই, কমার দরকার নাই। হ্যাঁ, এমিট নির্গত করে অ্যান ইনরমাস অ্যামাউন্ট অফ এনার্জি, পর্যাপ্ত পরিমাণ শক্তি নির্গত করে এই পদার্থটা, ঠিক আছে। এভাবে এই এখানে অতিরিক্ত এই সাবজেক্টের আমার প্রয়োজন নেই, যেহেতু এখানে আর কোনো ফাইনাইট ভার্ব নেই, মেইন সাবজেক্টকে রেখে দিবে। এখন আমি যদি কোয়াশার্সকে তুলে দিই, তাহলে হুইচ দ্বারা কাকে ইন্ডিকেট করবে, বোঝাই যাবে না। হ্যাঁ, এই জন্য ঠিক আছে। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই সেকেন্ড সেন্টেন্সের আপনার ইনকারেক্ট পার্ট কিংবা এররটা কোথায় হয়েছে, ভুলটা, এই ভুলটা হলো এতে। তাহলে সঠিকটা কি হবে? এই হুইচটা তুলে দিতে হবে বাক্য থেকে। ওকে, অতিরিক্ত সাবজেক্ট এটা, যেটার বাক্যে প্রয়োজন নেই। সো এখন আমরা 3 নাম্বার সেন্টেন্সটা একটু দেখি। অফ অল দ্য রেফারেন্স মেটেরিয়ালসের মধ্যে দি এনসাইক্লোপিডিয়া ইজ হচ্ছে দ্য ওয়ান, একটি, দ্যাট মোস্ট পিপল ইউজিং, যেটা অধিকাংশ লোকরা ব্যবহার করে। এখন এই পুরো সেন্টেন্সের দিকে আমরা দেখাই। প্রথমে আমরা সাবজেক্টে ইন্ডিকেট করি, এই যে সাবজেক্ট আমরা পেলাম দি এনসাইক্লোপিডিয়া, তার জন্য ভার্ব কোনটা? এই যে ভার্বটা হলো ইজ। তাহলে এনসাইক্লোপিডিয়া হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য ভার্বটা হলো ইজ, রাইট, কোনো সমস্যা নাই। এই দুটো অংশে আমরা কোনো ভুল পাচ্ছি না, ঠিক আছে। দ্য ওয়ান দ্যাট মোস্ট পিপল, হ্যাঁ, মোস্ট পিপল, তাহলে পরের অংশের এই যে এতটুকু পর্যন্ত একটা ক্লজ আর দ্যাটের পর আর একটা ক্লজ। তাহলে এই ক্লজের সাবজেক্ট কোনটা? মোস্ট পিপল, এটা হলো সাবজেক্ট। তাহলে আমরা জানি সাবজেক্ট থাকলে তার জন্য ফাইনাইট ভার্বের প্রয়োজন হয়। এখন দেখেন তো ইউজিং, এটা কি ফাইনাইট ভার্ব? না। যে কোনো ভার্বের শেষে আইএনজি থাকলে সেটা তো নন ফাইনাইট ভার্ব। ভার্বের আগে টু থাকলে, ভার্বের শেষে আইএনজি রাখলে, ভার্বের 3 নাম্বার ফর্ম হলে এবং হ্যাভিং প্লাস B3 থাকলে এগুলো নন ফাইনাইট ভার্ব। যেহেতু এ ভার্বের শেষে একটা আইএনজি আছে, তাহলে তো এটা ফাইনাইট ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এই সাবজেক্টের জন্য তো একটা নন ফাইনাইট থাকলে হবে না, ফাইনাইট ভার্ব লাগবে। এই যে দ্য এনসাইক্লোপিডিয়া, এটা সাবজেক্ট, তার ফাইনাইট ভার্ব হলো ইজ। তাহলে মোস্ট পিপল, এটা সাবজেক্ট, তার ফাইনাইট ভার্ব, ইউজিং তো ফাইনাইট ভার্ব না, ইউজিং তো নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে কি ইউজিং হবে নাকি মোস্ট পিপল ইউজ হবে? মোস্ট পিপল একটা ফাইনাইট ভার্ব, মোস্ট পিপল ইউজ, হ্যাঁ, মোস্ট পিপল অধিকাংশ লোক ব্যবহার করে, ইউজ। এই যে এটা হলো সাবজেক্ট মোস্ট পিপল, আর ইউজ হলো কি ভার্ব, ফাইনাইট ভার্ব একটা, ঠিক আছে। তাহলে ভুলটা কোথায় ছিল? এই ডি অপশনের মধ্যে ভুলটা ছিল, যেটা এখানে ইউজিং ছিল, এই যে ইউজিং ছিল, যেটা এখানে ভুল, কারণ এই সেন্টেন্সে এটা ইউজিং হবে না, এটা ইউজ হবে। এই যে ইউজ, ফাইনাইট ভার্ব করতে হবে, FB মানে ফাইনাইট ভার্ব,
এটা ফাইনাইট ভার্ব করতে হবে। তাহলে দেখেন ইজের মধ্যে কোনো ভুল নেই, মোস্ট পিপল হতে পারে, এখানে কোনো ভুল নেই সিতে। তাহলে ভুলটা কোথায়? ইউজিংয়ে ছিল, এটা ইউজ হবে, ঠিক আছে, নট ইউজিং। কারণ আমাকে ফাইনাইট ভার্ব দরকার। এই সাবজেক্টে যে মোস্ট পিপল, এই যে সাবজেক্টটা, তার ভার্ব লাগবে না, সে ভার্বটা তো ফাইনাইট ভার্ব লাগবে, এই জন্য আমরা ইউজিংটাকে ইউজ করেছি। তাহলে ভুলটা ছিল ডিতে। ইনকারেক্ট পার্টটা এই সেন্টেন্সের ইনকারেক্ট পার্ট মানে ভুল যেটা, সেটা কিন্তু ডি, ঠিক আছে। তাহলে আমরা এই তিনটা সেন্টেন্স থেকে যেটা বুঝলাম সেটা হলো কোনো একটা সেন্টেন্স আইডেন্টিফাই, সঠিক নির্ণয়, কারেক্ট কিনা ইনকারেক্ট, এটার অন্যতম একটা প্রধান রুল হলো যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেন্টেন্সের যতটা সাবজেক্ট থাকবে তার জন্য ততটা ফাইনাইট ভার্ব খুঁজতে হবে। কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট আছে একটা, ফাইনাইট ভার্ব লাগবে একটা। কোনো একটা সেন্টেন্সে যদি একটা সাবজেক্ট থাকলে একটা ফাইনাইট ভার্ব খুঁজবেন, হ্যাঁ। যদি দুইটা সাবজেক্ট থাকে তার জন্য দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। যদি তিনটা সাবজেক্ট থাকে তার জন্য তিনটা ফাইনাইট ভার্ব লাগবে, ঠিক আছে। এভাবে যদি কোনো একটা সেন্টেন্সে 50টা সাবজেক্ট থাকে তার জন্য 50টা ফাইনাইট ভার্ব থাকতে হবে। যদি কোনো একটা সেন্টেন্সে ভার্ব আছে দুইটা, সাবজেক্ট আছে একটা, তাহলে একটা ভার্ব তুলে দিতে হবে বাক্য থেকে। আবার যদি কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট আছে দুইটা, ভার্ব আছে একটা, তাহলে আরেকটা ভার্ব নিয়ে আসতে হবে, অর্থাৎ সমান সমান করতে হবে। দুইটা সাবজেক্ট একটা ভার্ব একটা ফাইনাইট ভার্ব এরকম হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে এই সেন্টেন্সের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ভিত্তি করে আমরা এই প্রশ্নগুলোর আনসার বের করেছি। সো ডিয়ার লার্নার্স, আজকের লেকচার এতটুকু পর্যন্ত। পরবর্তীতে সেকেন্ড পার্টে অর্থাৎ দ্বিতীয় পার্টে সেন্টেন্স কারেকশনের দ্বিতীয় পার্টে আমরা এরকম আরও 3টা সেন্টেন্স নিয়ে কথা বলবো, যেখানে একটা ইনকারেক্ট পার্ট থাকবে, সেটা আমরা বের করব এবং সেটা সঠিক কী হবে সেটা আমরা দেখব। আপনারা যদি ফাইনাইট নন ফাইনাইট ভার্বটা বুঝতে সমস্যা হয়, আমার একটা ভিডিও আছে, দি আলটিমেট ওয়ে টু আইডেন্টিফাই ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্ব, ভিডিওটা দেখে নেবেন আগে, তাহলে আপনার কাছে ফাইনাইট নন ফাইনাইট ভার্বের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো ডিয়ার লার্নার্স, পরবর্তী লেকচার এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকের লেকচার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।